এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের যেটা আমরা বললাম মেরুদণ্ড হচ্ছে আমাদের ইকুইটেবল রিলিফ। এখন ইকুইটেবল রিলিফটা কি আমরা সবাই জানি, এটা হচ্ছে যে যার যতটুকু প্রয়োজন তাকে আমরা ততটুকু দিব, কারো ক্ষতি করব না, কাউকে অবৈধ সুবিধাও দিব না, আর কারো ক্ষতি করব না। এটাই হচ্ছে ইকুইটেবল রিলিফের মূল প্রিন্সিপাল। ওই জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত প্রতিকার আছে সেগুলো কি ডিসক্রিশনারি, বিচারক চাইলে দিতে পারে, অবস্থার উপর ভিত্তি করে আপনি দাবি করতে পারেন না যে আপনাকে দিতেই হবে। এখন এই সুনির্দিষ্ট প্রতিকারের মধ্যে কি কি প্রতিকার পাওয়া যায় বা কি কি কাজগুলো আমরা করতে পারি? তো আমরা সবাই জানি যে কোনো প্রকার সম্পত্তির আমরা দখল উদ্ধার করতে পারি। এটা আপনি জাস্ট স্বাভাবিকভাবেই মনে রাখবেন, বাস্তব জীবনেও কাজে আসবে। যে কোনো সম্পত্তির দখল উদ্ধার, তো সম্পত্তি দুই প্রকার হয়, মুভেবল, ইমুভেবল। মুভেবল হইলে আমরা ৯ ধারায় যাব, সরি, যদি আমাদের মুভেবল হয় আমরা ১০ এবং ১১ ধারায় যাব, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, ওইটা থেকে প্রশ্নও আসবে না। কিন্তু যদি আমার সেটা কি হয়, আমার সেটা ইমুভেবল প্রপার্টি হয়, তখন আমার জন্য দুইটা সেকশন আছে, একটা হচ্ছে ৯, একটা হচ্ছে ৮। এখন এই দুইটা আপনি নিজেকে নিজে আগে যাতে কোনো কনফিউশন ছাড়া ক্লারিফিকেশন যাতে আপনার থাকে যে ৮ ধারায় কি হয় আর ৯ ধারায় কি হয়। তাহলে যেইখানে কোনো মক্কেলের কাছে সে ইনটাইটেল, সে মালিকানা দাবি করতেছে, ওনারশিপ দাবি করতেছে, এর ভিত্তিতে দখল চাইলে ৮ ধারায় যাইতে হবে। তাহলে আপনার মক্কেল যদি বলে যে আমি এই সম্পত্তির মালিক, আমার কাছে দলিল আছে, আমার কাছে ডিক্রি আছে, আমি ইনটাইটেল, তাহলে মামলাটা আপনার ৮ ধারার অধীনে যাবে। আর যদি সে যদি বলে যে না, আমি জাস্ট দখলে রাখতে চাই, মালিকানা আমার কাছে নাই, যেমন আপনার ভাড়াটিয়া, লিজ সূত্রে, অন্য কোনোভাবে হইলেন, তখন আসবে আমার এই ৯ ধারা। মূলত এটাই পার্থক্য, আর কিছু না। মানে ৯ ধারা জাস্ট মালিকানা কার সেটা সে দেখে না, সে বলে যে যে দখলে যিনি ছিলেন উনি দখলে থাকবেন, তাকে আমরা দখল দিব, এতটুকুই। এখন এটার সাথে তামাদি ইন্টার আপনি একটু মনে রাখেন বেসিক অর্থে, যে ৬ মাসের মধ্যে যাইতে হবে যদি আপনি ৯ ধারায় যাইতে চান, আর ৮ ধারায় গেলে আমরা ১২ বছরের মধ্যে যাইতে পারবো। ৮ ধারার ক্ষেত্রে আমাদের দুইটা অনুচ্ছেদ আমরা অলরেডি এমসিকিউ লিখিততে আপনারা পড়ে এসেছেন, একটা হচ্ছে ১৪৪, একটা হচ্ছে ১৪২। এখন আপনারা বলতে পারে যে ঠিক আছে, আপনি এখন এই তামাদি আইনের অনুচ্ছেদ ১৪২ আর ৪৪ দুইটারই ১২ বছর, দুইটার মধ্যে পার্থক্যটা কি? তাহলে নর্মাল নিয়ম হচ্ছে, যদি আপনার মক্কেল একদিনের জন্য হইলেও ওই সম্পত্তিতে দখলে ছিল, তাকে বেদখল করা হয়েছে, সে একদিনের জন্য হইলেও ছিল, তখন ১৪২-এর অধীনে যাব। আর যেটা সে মালিকানা অর্জন করছে, কোনোদিন আজ পর্যন্ত দখলে যাইতে পারে নাই, সেটার জন্য ১৪৪ ব্যবহৃত হয়। পার্থক্য এটাই, আর কিছু না। তাহলে ৪২-এর মূল ভাব হচ্ছে দখলে ছিল, তাকে বেদখলও করা হয়েছে। আর ৪৪-এ হচ্ছে দখলে কোনোদিন যায় নাই, সে ইনটাইটেল দখলে যাওয়ার, এটাই পার্থক্য, আর কিছু না। তাহলে ভাইবা রিলেটেড আশা করি যে দখল উদ্ধার রিলেটেড যদি আপনার কাছে যত প্রকারই প্রশ্ন আসুক আপনি উত্তর করতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ যেটা হবে যে ৯ ধারার ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন হয়। আপনারা হয়তো এইভাবেই বললো যে ৯ ধারা আপনি একটা কি করলেন, দখল বিরোধ নিয়ে মামলা করলেন, আপনার মামলা আপনার বিপক্ষে রায় গেল, এখন আপনি মক্কেলকে কি করতে বলবেন, কি পরামর্শটা আপনি তারে দিবেন? তো আমরা কি জানি, ৯ ধারার বিরুদ্ধে কোনো আপিল চলে না, কোনো রিভিউ চলে না, এই দুইটা মনে রাখবেন। তাইলে আপনি রিভিশন করতে পারেন। তখন বলবো যে রিভিশনটা আপনি করবেন কার কাছে? নর্মাল রিভিশন আমরা কার কাছে করি? জেলা জজের কাছে। কিন্তু যেহেতু এইটা ডিক্রি, তো ১১৫ সিপিসি বলে যে ডিক্রির জন্য হাইকোর্টে যাইতে হবে। এই হচ্ছে প্যারা, আর কিছু না। তাহলে দখল উদ্ধার রিলেটেড ৯ ধারার যেই এমসিকিউর জন্য যেটা পড়ছেন, ওইটা এখন জাস্ট বাস্তব জীবনে কাজে লাগান, আর কিছু লাগবে না। এরপরে চলে আসেন আমরা চুক্তি প্রবল। আপনাকে অত কিছু জানতে হবে না, জাস্ট এতটুকু জানবেন যে চুক্তি প্রবল করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারার অধীনে, এর চাইতে আর কিছু দরকার নাই। তখন আপনারে বলবে যে ঠিক আছে, তাহলে একটা বায়না চুক্তি প্রবল করা যাবে না, কিছু কন্ডিশন তো আছে। তাহলে আমরা ২১-এর এটা সাথে আপনি যুক্ত করে দিবেন, যে যেখানে বলতেছে যে বায়নামা চুক্তি হইলে নিবন্ধিত দলিল হইতে হবে, আর বায়নামার অবশিষ্ট টাকা মামলা করার সময় আদালতে জমা করতে হবে। তো দেখেন, এটা মুখস্থের চাইতে আপনার কাছে একজন মক্কেল আসছে, সে বায়না চুক্তির মামলা করবে, আপনার কাছে কি কি কাগজপাতি লাগবে তাকে তো বলতে হবে। তো এটা তো আপনার বাস্তব জীবন, তারে বলতে হবে যে ভাই নিবন্ধিত দলিল নিয়ে আসবেন আর বাকি টাকা সাথে নিয়ে আসবেন, মামলা করার জন্য এটা লাগবে। তাহলে এটা মুখস্থ করার কিছুই নাই, এটা আপনার বাস্তব প্র্যাকটিস।
কতদিনে করতে পারবেন এইটা জাস্ট আপনি মনে রাখবেন। তামাদির 113 অনুচ্ছেদ 1 বছর। তাহলে এই চুক্তি প্রবলটা আপনার বাস্তব প্র্যাকটিস, যখন আপনার কাছে কেউ পরামর্শ নিতে আসবে এইটা আপনি পরামর্শ দিবেন। এরপরে চলে আসি দলিল সংশোধন বা চুক্তি সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট থেকে যদি আপনারা প্রশ্নটা করে আপনারা মূল্যায়িত করতে পারে যে কি ভিত্তিতে আপনি করতে পারেন। আপনি একটা দলিল সংশোধনের মামলা করছেন, এখানে আপনার মূল উপাদানটা কি, ডিফেন্সটা কি হইতে পারে বা আর্গুমেন্টটা কি হইতে পারে, আপনি কিসের ভিত্তিতে বিচারকের সাথে আর্গুমেন্টটা করবেন। তাহলে দুইটাই আপনার ডিফেন্স হইতে পারে বা আর্গুমেন্ট হইতে পারে। একটা হচ্ছে উভয় পক্ষের মিউচুয়াল মিস্টেক ঘটছে এইটা, অথবা তার সাথে প্রতারণা হয়েছে। তাহলে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের কন্ডিশনে দুইটার যে কোনো একটা আপনারা আদালতে দেখাইতে হবে, না হলে মামলা খারিজ হবে। এক পক্ষের ভুল হইলেও আপনার মামলা খারিজ হবে, উভয় পক্ষের মিউচুয়াল মিস্টেক হইতে হবে, অথবা আপনার সাথে ফ্রড প্রমাণ করতে হবে। তখন কত দিনে যাবেন? দুইটাই 3 বছর আছে। যদি আপনার উভয় পক্ষের ভুল হইলে 96 অনুচ্ছেদ ব্যবহৃত হয়, প্রতারণা হইলে 95 অনুচ্ছেদ ব্যবহৃত হয়, এটাই পার্থক্য, আর কিছু না। এরপরে ধরেন যে কোনো চুক্তি রদ বা বাতিল, এটা থেকে যদি আপনার কাছে এমসিকিউটা করে, এটা তো করবে না, এটা সরাসরি আপনারে বলবে যে বাতিলযোগ্য চুক্তি কাকে বলে, চুক্তি কাকে বলে। এখন আপনার দৌড়াইতে হবে চুক্তি আইনের অধীনে। তাহলে নর্মালি আমরা জানি কি একটা চুক্তির জন্য 3টা কন্ডিশন অবশ্যই বাধ্যতামূলক। একটা হচ্ছে 18 বছর বেশি হইতে হবে, মানে সাবালক হইতে হবে চুক্তি করার জন্য। 2 নম্বরে যেটা হচ্ছে যে চুক্তি আইন যেটা বলে যে আপনি সুস্থ থাকতে হবে, আপনি পাগল হইলে চলবে না, আর আইনগতভাবে দেউলিয়া ঘোষিত হইতে পারবেন না। এই 3টা কন্ডিশন যদি ফুলফিল না করে ওই চুক্তি কোনো চুক্তিই না। তাহলে নাবালকের সাথে চুক্তি, পাগলের সাথে চুক্তি, দেউলিয়া ব্যক্তির সাথে চুক্তি প্রথম দিন থেকেই বাতিল, এটা মনে রাখবেন, বয়েড। তাহলে এই কন্ডিশনটা আমরা চুক্তি আইনে পাবো। এখন বলতেছে যে কোন চুক্তিগুলো তাহলে বাতিলযোগ্য, বয়েডেবল। ওই যে আমাদের 35 ধারা যাইতে গেলে একটাই কন্ডিশন হচ্ছে কি, বয়েডেবল অথবা টার্মিনেবল হইতে হবে। 2টা ক্লজ ব্যবহার করা হয়েছে। দুইটার মধ্যে আবার পার্থক্যটা কি? কিছু চুক্তি আছে যেমন ধরেন যে প্রাইভেট ম্যাটার আপনার ব্যাপার, আপনার উপর জোর করা হয়েছে, আপনার সাথে প্রতারণা করা হয়েছে, আনডিউ ইনফ্লুয়েন্স ব্যবহার করা হয়েছে, ক্রোহেশন ব্যবহার করা হয়েছে। তো এগুলারে বলে যদি আপনি যদি চান তাইলে আপনি বাতিল করতে পারবেন, মানে বয়েডেবল, আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি যদি বাতিল না করেন বৈধ। আর টার্মিনেবল হচ্ছে আপনি একটা চুক্তি করছেন, ওই কন্ডিশনে লেখা আছে যে এই কন্ডিশন বায়ার যদি আপনি কি করেন, বাতিল করেন, ভঙ্গ করেন, তাহলে চুক্তিটা বাতিল। তাহলে ভয়েডেবল আর টার্মিনেবলের মধ্যে এটাই পার্থক্য। চুক্তিতে যদি কোনো কন্ডিশন থাকে, কন্ডিশন যদি আপনি ভঙ্গ করেন, যদি ওই চুক্তি বাতিল হবে বলা থাকে, সেইটার ক্ষেত্রে হচ্ছে টার্মিনেবল। তাহলে চুক্তি রদ বা চুক্তি বাতিলের ক্ষেত্রে আমরা ওই আগে চুক্তি আইনটা একটু বুঝবো, চুক্তি কাকে বলে, বৈধ চুক্তি আর কোনটা বাতিলযোগ্য চুক্তি। তো এটার ক্ষেত্রে আমাদের 114 অনুচ্ছেদ ব্যবহৃত হবে তামাদি আইনের, এটা জাস্ট একটু মনে রাখবেন। 1 বছর সময়সীমা আমরা পাবো। আর 3টা উপাদান দেওয়া আছে, যে 3টার যে কোনো একটা হইতে পারে। একটা হচ্ছে ওই যে চুক্তিটা বাতিলযোগ্য চুক্তি হইতে হবে, অথবা ভয়েড টার্মিনেবল চুক্তি হইতে পারে, অথবা সেখানে বিবাদীর দোষ বেশি দেখাইতে হবে, বাদীর চাইতে বিবাদীর দোষ বেশি। আরেকটা হচ্ছে যে আদালতে যদি কেউ চুক্তি প্রবলের মামলা করে, তার পক্ষে রায় দেওয়ার পরেও সে টাকা পয়সা জমা না করে, তখন আদালত ওই চুক্তিটা বাতিল করে দিতে পারে। তাহলে 35 থেকে এই কয়টা শব্দই আপনার জন্য যথেষ্ট। এরপরে চলে আসি আমরা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। তো দলিল বাতিল, তো নর্মালি মনে রাখবেন দলিল দুই ভাবে বাতিল হয়, মানে দুইটা ধারা আছে দলিল বাতিলের। আপনি কি টোটাল কমপ্লিট দলিলটা বাতিল চান, না আংশিক বাতিল চান? যেমন ধরেন যে আপনার জমি করিম সাহেব জাল দলিল করে বিক্রি করে দিচ্ছে, তো আপনি সম্পূর্ণ দলিল বাতিল চাবেন। এখন আপনার ভাই তার জমির সাথে আপনার জমিও বিক্রি করে দিচ্ছে, তো এই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ দলিল বাতিলের মামলা করলে মামলাটা আপনার খারিজ হওয়ার সম্ভাবনা আছে, কারণ তার ভাইয়ের অংশটা তো বৈধ, আপনার অংশ না অবৈধ। তো এই জন্য 40 ধারা, 2টা ধারা ব্যবহৃত হয়। 39-এ হচ্ছে আংশিক আমাদের, 39-এ হচ্ছে আমাদের সম্পূর্ণ, আর 40-এ হচ্ছে আমাদের আংশিক। তাহলে আপনি আগে থেকে ডিসাইড করতে হবে আপনি কি সম্পূর্ণ দলিল বাতিলের মামলা করতেছেন, না আংশিক দলিল বাতিলের মামলা করতেছেন।
এটার জন্য সময়সীমা 3 বছর। মোটামুটি যদি আমরা বলি 91 এবং 92 অনুচ্ছেদ ব্যবহৃত হয় তামাদি আইনের। এটা প্রয়োজনে আপনি নিজের মতো করে আবার আরো ছোট্ট করে সাজিয়ে নেবেন, যেটা আপনার বাস্তব প্র্যাকটিসেও কাজে আসবে দেওয়ানি মামলার জন্য। সিনিয়রের পিছনে আপনার দৌড়াইতে হবে না। এরপরে ডিক্লারেশন বা ঘোষণামূলক মামলা। এইটা থেকে নর্মালি বেশি এমসিকিউতে জিজ্ঞেস করে, খুবই সহজ, যে ডিক্লারেটরি স্যুট বলতে আপনি কি বুঝেন, ডিক্লারেটরি স্যুটের সময়সীমা কতদিন, কি কি কারণে ডিক্লারেটরি স্যুট করা হয়, সাবসিকুয়েন্ট প্রতিকার পাওয়া যায় কিনা। প্রতিটাই এক একটা আপনার কিন্তু ভাইবার প্রশ্ন, বা আমরা বলতে পারি যে এমসিকিউতেও এরকম থাকতে পারে। তাহলে এই যে 42 ধারা আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলে, যদি আপনার কোনো লিগ্যাল ক্যারেক্টার থাকে, আইনগত কোনো চরিত্র থাকে, যেমন আপনি রহিম সাহেব, ন্যাশনাল আইডি কার্ড আছে আপনার, পাসপোর্ট আছে আপনার, আপনি একটা ভার্সিটির টিচার, আপনার একটা সেখানে আইনগত ক্যারেক্টার তৈরি হয়েছে, এখন কেউ সেটা অস্বীকার করতেছে, তাহলে আপনার কোনো লিগ্যাল ক্যারেক্টার কেউ অস্বীকার করলে আপনি ডিক্লারেশন চাইতে পারেন একটা। অথবা আপনার কোনো সম্পত্তি, প্রপার্টি, যেটা আপনার নিয়ন্ত্রণে আছে, আপনার দখলে আছে, কিন্তু আরেকজন এসে সেখানে বাধা দিচ্ছে, দাবি করতেছে, তখন আপনি তাকে বিবাদী করে ডিক্লারেশন চাইতে পারেন। কন্ডিশন, সম্পত্তি আপনার দখলে। তো এই জন্য বলে যে 42 ধারাটা হচ্ছে আমার ডিক্লারেটরি স্যুটের অন্তর্ভুক্ত। স্যুট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডিক্লারেটরি আর একটা হচ্ছে এক্সিকিউটরি, সরি ডিক্রিটা হচ্ছে আমাদের 2 প্রকার। মানে যেই ডিক্রি শুধু ঘোষণা দিলেই চলে, সাবসিকুয়েন্ট কোনো প্রতিকার লাগে না, ওইটাকে বলে যে ডিক্লারেটরি ডিক্রি। আর যেটার জন্য এক্সিকিউশন প্রয়োজন সেটাকে বলে যে এক্সিকিউটরি ডিক্রি। তো 42 ধারাটাই শুধু আমরা একটাই পাচ্ছি, ডিক্লারেটরি। এখানে কোনো সাবসিকুয়েন্ট প্রতিকার পাবেন না, চাইলে মামলা খারিজ হবে। যেমন আপনি কি করলেন, দখল উদ্ধার মামলা করলেন, জমি আপনার দখলে নেই, আপনি 42 ধারায় ঘোষণা চাচ্ছেন, দলিলপত্র দেখাচ্ছেন যে জমি আমার, আদালত ডিক্লেয়ার করে দেবে। বিবাদী আইসা যখনই বলবে যে স্যার ওনার তো জমি দখলে নাই, আপনার মামলা তখনই খারিজ, কারণ আপনি সাবসিকুয়েন্ট প্রতিকারের ধারা এটা না। সাবসিকুয়েন্ট প্রতিকার চাইলে আপনারা 8 ধারায় মামলা করতে হবে। তাহলে আপনি কোন ধারায় কখন মামলা করবেন, এটা মামলা করার আগেই আপনারা বুঝতে হবে যে বিবাদী আপনার কাউন্টারটা কি করবে। তাহলে বিবাদীর আইনজীবী এসে কিছুই বলবে না, সে মামলার কোনো ডিফেন্সই নিবে না, বলবে যে বাদীর আইন, যে আইনে মামলাটা করা হয়েছে ওই আইনটাই, মানে ওই মামলাটা উপযুক্ত আইনে করা হয় নাই। এটা অর্ডার 7 রুল 11 খারিজ হবে। অর্ডার 7 রুল 11 এটা খারিজ করে দেবে। তো আপনার দায়িত্ব এটাই, আপনি জাস্ট যিনি বাদী মামলা করলো বিবাদী হিসেবে ভুলটা ধরবেন শুধু, টোটাল মামলা লড়ার আপনার দরকার নাই, রাম কাহিনী আপনার ডিফেন্স করতে হবে না। তাহলে আপনি 42 ধারায় নর্মালি আপনি যে কোনো ডিক্লারেশন চাবেন, এতটুকুই কাজ। সাবসিকুয়েন্ট প্রতিকার চাইলে 42 ধারা না। এটা তামাদি, নির্দিষ্ট কোনো তামাদি দেওয়া নাই, তো এর জন্য আমরা তামাদি আইনের 120 অনুচ্ছেদ ব্যবহার করি। তো সে অনুযায়ী 6 বছরের আমরা একটা টাইম হরাইজনটা পাই। আর সর্বশেষ হচ্ছে যে রিসিভার নিয়োগ। তো এটারে রিসিভার নিয়োগটা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে সিপিসির অধীনে 40 নম্বরের অধীনে হয়ে থাকে। তো এটা হচ্ছে যে এটা কখন হইতে পারে, মামলা চলাকালীন হইতে পারে, মামলার রায়ের পরে হইতে পারে, এক্সিকিউশনের পরেও হইতে পারে। তাহলে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ যেটা আছে এটা যে কোনো সময় হইতে পারে, মামলা চলার সময়, রায়ের পরে, ডিক্রি এক্সিকিউশনের পরেও রিসিভার নিয়োগ হইতে পারে, আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই 7টা প্রতিকার আপনার বাস্তব জীবনে যেমন কাজে আসবে, ভাইভাতেও কাজে আসবে, এমসিকিউতেও কাজে আসবে। এটাই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মেরুদণ্ড। তো এটারে বলে যে স্পেসিফিক পারফরমেন্স। আরেকটা পার্ট আছে প্রিভেন্টিভ, যে আপনার রিলিফ।